This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে শুরুতেই যে খবরে চোখ রাখতেই হবে, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনার সন্তান, সদ্যজাত সন্তান নিরাপদ তো? কিছু কিছু ঘটনা রীতিমতো এই আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। একটার পর একটা ঘটনা বারবার এই আতঙ্ক মাথাচাড়া দিচ্ছে। আজ যশোর রোডের আবাসন থেকে এক দম্পতিকে সিআইডি গ্রেফতার করেছে, আপনারা জানেন। উদ্ধার করা হয়েছে 2 মাসের শিশুকে। ভাবুন একবার, এই সন্তান তাদের নয়, কিনেছিলেন পাচারকারীদের কাছ থেকে, মোটা টাকা দিয়ে কিনেছিলেন। ভেবে দেখুন একবার কি পরিস্থিতি। শিশুটি চুরির নাকি বাবা মাই বিক্রি করে দিয়েছে, সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। কিন্তু এই একরত্তিদের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলার আগে এরা দুবার ভাবে না কিভাবে আটকানো যায়। আসুন একবার দেখি গোটা পরিস্থিতি। যশোর রোডের অভিজাত আবাসন, এখানেই 9 তলায় থাকেন বিজয় ও মিনা সান্থালিয়া। মঙ্গলবার 7 সকালে দম্পতির ফ্ল্যাটে হানা দেয় সিআইডি, সঙ্গে নাগেরবাজার থানার পুলিশ। গ্রেফতার করা হয় স্বামী স্ত্রীকে। 2 মাসের শিশুকে উদ্ধার করা হয়। গত বছর নভেম্বর মাসে শালিমা স্টেশন থেকে গ্রেফতার করা হয় মানিক হালদার ও মুকুল সরকার নামে এক মহিলাকে। সিআইডি সূত্রের খবর, মানিক মুকুলের এজেন্টের মাধ্যমেই 2 মাসের শিশুটিকে কিনেছিলেন সান্থালিয়া দম্পতি। 2019 সালের শেষের দিকে এই অভিজাত আবাসনে আসেন তাঁরা। এখানেই একটি ডায়াগনস্টিক সেন্টার খোলেন। দম্পতির বিষয় জানতে গেলে কর্মী ও নিরাপত্তা রক্ষীদের মুখে কুলুপ। আপনি চলুন, চলুন। না না বলছি, না না চলুন দাদা। বলছি বাচ্চা কি পাচার করতো? আপনার মালিক বাচ্চা, হ্যাঁ আপনার ক্যামেরাটা বন্ধ করুন, ক্যামেরাটা বন্ধ করুন। যদিও এলাকাবাসী সূত্রের দাবি, মিনা সান্থালিয়াকে কোনোদিনই অন্তঃসত্ত্বা অবস্থায় দেখেননি কেউ। যাদের মাধ্যমে এই 2 মাসের শিশুকে কেনার অভিযোগ, কিভাবে চক্র চালাতো সেই মানিক মুকুল জুটি। সোশ্যাল মিডিয়ায় দম্পতির সঙ্গে যোগাযোগ করত চক্র। পুত্র নাকি কন্যা সন্তান, দম্পতিদের সেটা জানাতে হতো। সেই মতো শিশু বিক্রির দর ঠিক হতো। দর চূড়ান্ত হলে অর্ধেক টাকা নগদে আগাম দিতে হতো। ফেসবুকের মাধ্যমে শিশু বিক্রির অর্ডার হতো। আর এখানেও বিহার যোগ। সিআইডি সূত্রের খবর, কলকাতায় বসে শিশুদের পাচার করে আনা হয় বিহার থেকে। দম্পতিরা প্রথমে অর্ধেক টাকা পেমেন্ট করতেন, তারপরই অর্ডার নিত মানিক মুকুল জুটি। এরপর বিহারের শিশু পাচার চক্রের পান্ডাদের সঙ্গে যোগাযোগ করত মানিক। বিহার থেকে সদ্যজাত কিনে কলকাতায় আনা হতো। তারপর বাকি টাকা নিয়ে দম্পতির হাতে শিশুকে তুলে দেওয়া হতো। সিআইডি সূত্রের খবর, ঠিক একইভাবে 2 মাসের শিশুটিকে কিনেছিলেন নিঃসন্তান বিজয় ও মিনা সান্থালিয়া। শিশুটি কার থেকে কিভাবে নিয়েছিলেন তারা, জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। সুজয় পাল, রঞ্জিত ধর, সুব্রত ব্যানার্জির রিপোর্ট, TV9 বাংলা। হকবাজির ফাঁদ পাতায় ভুবন, এর থেকেও বড় জালিয়াতি আছে। এই বাংলাতেই রয়েছে। পাসপোর্ট জালিয়াতির দিকটা, সেটা একবার আপনাদের দেখাবো এবার। হ্যালো করি নাও পাসপোর্ট। অনুপ্রবেশকারী হলেও নো টেনশন। 1,03,000 টাকা যদি দিতে পারা যায়, তাহলেই অনুপ্রবেশকারীর হাতে পাসপোর্ট চলে আসছে। আর এই পাসপোর্ট জালিয়াতিতে পুলিশি তদন্তের চাঞ্চল্যকর তথ্য TV9 বাংলার হাতে। পাসপোর্ট জালিয়াতি তদন্ত যতই এগোচ্ছে, সামনে আসছে নতুন নতুন তথ্য। রীতিমতো জালিয়াতি সিন্ডিকেট চলছিল। সমরেশ বিশ্বাস, মনোজ গুপ্তারা সেই সিন্ডিকেটের মাথা। ধৃত মনোজ, সমরেশকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন মনোজ সমরেশের লিঙ্কম্যান ছিল মোক্তার। ভুয়ো নথিতে পাসপোর্ট তৈরিতে ইচ্ছুক অনুপ্রবেশকারীকে নিয়ে আসতেন মোক্তার। বাংলাদেশি আবেদনকারী পিছু মোক্তার আলম পেতেন 2.5 থেকে 5,000 টাকা। মনোজ গুপ্তার সংস্থার কর্মী ছিলেন দীপঙ্কর দাস। বেতন হিসেবে দেওয়া হতো জালিয়াতির টাকা। ধৃত প্রাক্তন এসআই আব্দুল হাই জালিয়াতির জন্য পাসপোর্ট পিছু পেতেন 25,000 টাকা। এজেন্ট ধীরেন ঘোষ পেতেন 7 থেকে 10,000 টাকা। ধীরেন ভিসার ব্যবস্থাও করতেন। বনগাঁ বসিরহাটে সমরেশ বিশ্বাস, মনোজ গুপ্তারা আরও এজেন্ট কাজ করতেন। জাল আধার ভোটার কার্ড তৈরির দায়িত্বে ছিলেন সমরেশ মনোজদের এজেন্টরা।
2.5 থেকে 3 লক্ষ খরচ করলে অনুপ্রবেশকারীকে ভারতের পাসপোর্ট। সেই টাকা থেকে চক্রের সদস্যদের 50 থেকে 60 হাজার দিত মনোজ সমরেশরা। জালিয়াতির বাকি টাকা শতাংশ হিসেবে ভাগ হতো মনোজ ও সমরেশের মধ্যে। পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মী তারকনাথ সেনের জন্য বরাদ্দ ছিল 5 থেকে 6 হাজার টাকা। ডাকঘর বিভাগের অস্থায়ী কর্মী দীপক মণ্ডল পেতেন 3 থেকে 4 হাজার টাকা। এই যে অনুপ্রবেশকারীর মধ্যে কারা ঢুকলো না ঢুকলো, কোন জঙ্গি ঢুকলো না ঢুকলো আমরা তো জানি না। আমাদের কাছে মাথায় রাখতে হবে যে ভারতবর্ষ দেশ হচ্ছে সবচেয়ে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটস বা এডুকেশনাল সার্টিফিকেটস এগুলো যে দেওয়া হতো সেগুলোকে বেসিক্যালি সবই জাল, এবং যার জন্য অন্য নামে নানাভাবে এরা রিপোর্টগুলো তৈরি করাতো। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধরপাকড় চলছেই। পাসপোর্টের আবেদনে জাল নথি দেওয়ার ঘটনায় গ্রেফতার আরও এক। হুগলির খানাকুল থেকে গ্রেফতার করে পূর্ব বর্ধমান পুলিশ। ধৃতের নাম ভাস্কর সামন্ত। দিন 2 আগে পাসপোর্ট আবেদনে জাল সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগে সিঙ্গুর থেকে 2 জনকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করেই এই তৃতীয় জনের হদিশ পায় পুলিশ। মাসখানেক আগে পাসপোর্টের আবেদন করেন বর্ধমানের নতুন পল্লীর এক বাসিন্দা। তখনই জাল বার্থ সার্টিফিকেট সামনে আসে। থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে প্রথমে পাসপোর্ট আবেদনকারী, পরে আরও 3 জনকে গ্রেফতার করে পুলিশ। এদের জেরা করেই মেলে ভাস্করের নাম। ভাস্করই চক্রের মাথা, দাবি ধৃতদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। একদিকে দেখলেন সন্দেহজনক গাড়ি ঘিরে জলঘোলা, তখনই বুলেট প্রুফ কাচে মোড়া হলো সলমান খানের বাড়ি। হ্যাঁ, শুধু জানালাই মোড়া নয়, বান্দ্রা ওয়েস্টে সলমান খানের যে বাড়ি রয়েছে সেই গ্যালাক্সির ব্যালকনিতেও ঢাকা হয়েছে বুলেট প্রুফ কাঁচ। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের প্রধান নিশানায় বলিউডের ভাইজান সলমান খান। বাবা সিদ্দিকী খুনের চার্জশিট তা স্পষ্ট জানিয়ে দিয়েছে মুম্বাই পুলিশ, এবং সেই চার্জশিট পেশের একদিন পরে বুলেট প্রুফ কাঁচে ঢাকা হলো গ্যালাক্সির ব্যালকনি। দেখুন। এবার সলমান খানের বাড়ির ব্যালকনিও ঢেকে দেওয়া হলো বুলেট প্রুফ কাঁচে। 2024 সাল জুড়ে লাগাতার প্রাণনাশের হুমকি পেয়ে এসেছেন সলমান খান। তার বাড়ি গ্যালাক্সির সামনে গুলি পর্যন্ত চালিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। এরই মাঝে বিষ্ণোই গ্যাংয়ের হাতে খুন হন সলমানের ঘনিষ্ঠ এনসিপি নেতা বাবা সিদ্দিকী। সেই খুনের চার্জশিটে উঠে এসেছে আরও এক বিস্ফোরক তথ্য। সোমবারই 4,500 পাতা চার্জশিট জমা দেয় পুলিশ। সেখানে লেখা আছে, সলমান খানই দুষ্কৃতীদের প্রাথমিক টার্গেট, কিন্তু বলিউডের ভাইজানের সুরক্ষা বর্মের জন্য দুষ্কৃতীদের পরিকল্পনা ভেস্তে যায়। এরপরই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় চলে আসেন সলমান ঘনিষ্ঠ বাবা সিদ্দিকী। চার্জশিটে এই চাঞ্চল্যকর দাবি প্রকাশ হওয়ার একদিন পরই সুরক্ষার ঘেরাটোপে ঢাকা হলো গ্যালাক্সিকে। গত 1 বছরে একের পর এক হুমকি পেয়েছেন সলমান। বাদ যাননি তাঁর ঘনিষ্ঠ পরিজনরাও। প্রাতঃভ্রমণে বেরিয়ে হুমকি পেয়েছেন সলমানের বাবা সেলিম খান। দফায় দফায় হুমকির জেরে বেড়েছে সলমানের নিরাপত্তাও। সুরক্ষার বিধিনিষেধের জেরে 2024-এর জন্মদিন নিয়েও খুব একটা উচ্ছ্বাস দেখাতে পারেননি সাল্লু ভাই। পরিবার পরিজন নিয়ে একান্তেই জন্মদিন পালন করেছেন। নিরাপত্তার কথা মাথায় রেখে একটি বুলেট প্রুফ গাড়িও কেনেন সলমান। দুবাই থেকে আনা সেই বুলেট প্রুফ গাড়িতেই এখন যাতায়াত করছেন ভাইজান। গাড়ির পর এবার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের জানালা এবং ব্যালকনিতেও বসল বুলেট প্রুফ কাঁচ। অর্থাৎ নতুন বছরের নিরাপত্তায় আর কোনো ফাঁক রাখতে চাইছেন না বলিউডের ভাইজান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।